চারপাশটা আলো আর রোশনাইতে ভর্তি হয়ে রয়েছে। আজ কুমুদিনী আর বিনয়ের বিয়ে। কুমুদিনী গোটা বাড়ি আলোয় আলোকিত হয়ে রয়েছে। সানাই বাজছে, লোকে লোকারণ্য। একপাশে মেয়ে মানুষের দল বসে জটলা করছে, অন্যদিকে বৃদ্ধ লোকেরা হা হা করে হাসছে। বাড়ির সাজানো গোছানো পরিপাটি পরিবেশের মাঝখানে চারপাশে কলা গাছ দিয়ে মণ্ডপ করা হয়েছে। সেইখানেই বসে রয়েছে বউয়ের সাজে কুমুদিনী, আর পাশেই বসে রয়েছে বিনয়। এদিকে ওদিকে টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছে ওদের কানে। কুমুদিনীর মুখে যেন একটা থমথমে ভাব। বোধহয় বিয়ের পর এখান থেকে তাকে চলে যেতে হবে, তাই জন্যই সে বিয়ের পর চলে যাবে। তার মা একা হয়ে যাবে, এই ভয়টা তাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু তাতে তো আর কোনো লাভ নেই, বিয়ে তো একদিন না একদিন তাকে করতেই হবে। দেখতে দেখতে সুন্দরভাবেই বিয়ে হয়ে গেল কুমুদিনীর। সিঁথিতে সিঁদুর দিতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা জল নেমে এলো। পরদিন কুমুদিনী চলে এলো বিনয়ের বাড়িতে। বিয়ের সমস্ত নিয়ম কানুন কাটতে না কাটতেই যেন দেখতে দেখতে কুমুদিনী এই বাড়ির মেয়ের মতন হয়ে গেল। বিনয়ের মা বাবা কুমুদিনীকে যথেষ্ট ভালোবাসে। তাছাড়া তাদের কোনো মেয়ে নেই বলেই হয়তো তারা কুমুদিনীকে ঠিক বউ নয়, নিজের মেয়ের মতো মনে করে নিয়েছিল। ফুলশয্যার রাতে কুমুদিনী বিছানার উপর চুপ করে বসেছিল। একটু পরে বিনয় যখন ঘরের দরজাটা বন্ধ করে পাশে এসে বসল, তখন একটা প্রবল অজানা উত্তেজনায় তার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। প্রথমে বিনয় কথা বলল। কি ব্যাপার, এখনো তোমার ভয় কাটেনি? ভয়ের কি আছে, আসলে মাকে ছাড়া কোথাও খুব বেশি দিন থাকিনি তো, তাই আর কি। কিন্তু এবার যে মাকে ছাড়াই থাকতে হবে, কয়েকদিন পর মায়ের কাছ থেকে ঘুরে আসবে। কিন্তু ঘুরে আসা আর থাকা দুটো তো এক হলো না। কুমুদিনী সমস্ত কিছু ভুলে মুখের আঁচল সরিয়ে বিনয়ের দিকে তাকায়। তার চোখে জল। বলে, আসলে মায়ের বাড়িতে আমি কয়েকটা দিন থেকে আসি না, মাও আমাকে ছাড়া একা একা কখনো। কুমুদিনীর মনের ব্যথাটা বুঝতে পারে বিনয়। সে নিজে শহরে থাকে, মাসে মাত্র 2-1 দিনের জন্য সে বাড়িতে ফিরে আসে। এবার বিয়ের জন্য বেশ কয়েকদিনের ছুটি নিয়ে তাকে আসতে হয়েছে। কিন্তু এই কথা বিনয় এখনো কুমুদিনীকে বলেনি। তার মন খারাপ আরো বাড়বে, তাই সে বলল, এখন এসব কথা একদম ভাবতে হবে না। এখন এখন কি এসব কথা ভাবার সময়? সময় নয় এখন। কথাটা বলে বিনয় কুমুদিনীকে টেনে নিল তার দিকে, তারপর জড়িয়ে রাখলো কিছুক্ষণ। কুমুদিনীর মনের ভেতর জমে ওঠা কষ্টটা যেন হালকা হতে লাগলো একটু একটু করে। তারপর কুমুদিনীর মাথার কাপড়টা সরিয়ে তার ঠোঁটের উপরে ঠোঁট রাখল বিনয়। একটু পরেই তার ঠোঁট কুমুদিনীর ঠোঁট ছাড়িয়ে গাল, গলা, বুক হয়ে আস্তে আস্তে সারা শরীর ঘুরতে লাগলো। কুমুদিনী বিনয়ের স্পর্শে যেন আস্তে আস্তে নিজের গোটা শরীরের যৌবনটুকুকে উজাড় করে দিতে লাগলো বিনয়ের সামনে। ধীরে ধীরে যত রাত বাড়তে লাগলো, তত দুজনের প্রণয়ের পরিমাণ আরও বাড়তে লাগলো। কুমুদিনীর গোটা শরীরে বিনয় যেন কিছু একটা খুঁজে চলল, কিন্তু না, তেমন কিছুই বোধহয় খুঁজে পেল না। কুমুদিনীর গোটা শরীরে যৌবন ছড়িয়ে পড়েছে। তার নিটল হাতে পিষ্ট হতে লাগলো। সামান্য বেদনার ও অদ্ভুত আনন্দে কুমুদিনী কেমন যেন বিহবল হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো শীতকার। তারপর যখন বিনয় কুমুদিনীর শরীরের ওপর উঠে এতদিনের কাঙ্ক্ষিত প্রেম উজাড় করে দিতে লাগলো কুমুদিনীর শরীরে, তখন কুমুদিনী সব কিছু ভুলে যেতে লাগলো। যেন মনে প্রাণে জড়িয়ে ধরে রাখলো বিনয়কে। জড়াজড়ি করে তারা শুয়ে থাকলো। সেই বিছানায় প্রবল উদ্দাম আর প্রণয়ের আনন্দে দুজনে ভেসে যাচ্ছিল। কুমুদিনীর শরীরে তখন কাপড় নেই। এতক্ষণে আদিম উল্লাসে যেন সে বড্ড ক্লান্ত হয়েছে। তার গোটা শরীর ঘামে ভিজে এসেছে, মাথার চুল এলোমেলো। বিনয় তার পাশেই শুয়ে রয়েছে।
বোধহয় সে ঘুমিয়ে পড়েছে। কুমুদিনীর কিন্তু ঘুম এলো না। সে একবার উঠে বসলো বিছানায়, তারপর টেবিলের একপাশে রাখা জলের জায়গাটা থেকে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো মায়ের কথা। দেখতে দেখতে রাত কেটে গেল। তার শাশুড়ির কাজে সাহায্য করছে, তখন এক কথা ও কথা বলতে বলতে তিনি বললেন, আচ্ছা বৌমা, কাল রাতে তোমায় বিনয় কিছু বলেছে? কুমুদিনী একটু অবাক হলো এই কথায়। কি বলার কথা বলছে তার শাশুড়ি, কথার অর্থ বুঝতে না পেরে সে বলল, কি কথা মা? কিছু বলেনি তো বিনয় আমাকে। বৌমা দেখো, যদি তোমায় বিনয় না বলে থাকে তাহলে আমি বলে দিচ্ছি। আর আমাদের কিন্তু এখানে বেশি দিন থাকা হবে না। হ্যাঁ, ওর বাবা বিনয়ের জন্য শহরে ঘর খুঁজছে, সেখানে ঘর পেলে আমরা সেখানে চলে যাব। তোমার মা এখানে একা থাকে, তা নিয়ে তোমার চিন্তা জানি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমাদের এতে তো কোনো হাত নেই, তাই না? কথাটা শুনে কুমুদিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবছিল, দুটো গ্রাম তো দূর, সপ্তাহে অন্তত একবার করে মায়ের কাছে একবার ঘুরে আসবে। একথা বিনয়কেও রাতে বলেছিল, এতে বিনয়ের কোনো আপত্তি নেই, সে বলেছিল। কিন্তু এখন যদি ওরা শহরে চলে যায়, তাহলে সেখান থেকে সপ্তাহে কেন, মাসেও তো একবার সে আসতে পারবে বলে মনে হয় না। কিন্তু মা কেন, মানে হঠাৎ করে শহরে চলে যাওয়ার জন্য এত তাড়া? তোমায় এই কথাগুলো হয়তো কোনো কারণে বলতে চাইনি, তাই আমি তোমায় বলে দিচ্ছি। দেখো বৌমা, শহরে না যাওয়া পর্যন্ত কিন্তু তোমরা কোনো সন্তান নেবে না। হ্যাঁ, এমন একটা কথায় আবার অবাক হলো কুমুদিনী। এমনিতেই শহরে চলে যাওয়ার কথাটা তার মনে কেমন একটা উথাল পাতালের ঢেউ তুলেছে। তারপর আবার এই কথায় কেমন যেন বিহ্বল হয়ে বলল, আমরা শহরে যাব সেটা না হয় বুঝলাম, কিন্তু শহরে না যাওয়ার আগে আমরা সন্তান নেব না কেন? দেখো মা, তোমায় আমি নিজের মেয়ের মতোই মনে করি, তাই তোমার ভালো চাই আমি। তোমায় যা বলেছি তা তোমার ভালোর জন্যই বলেছি। হ্যাঁ, এখন এসব কথা তুমি আমার কাছে জানতে চেও না, তবে যে কথা বলেছি তা যেন ভুলে যেও না, তাহলে কিন্তু বড় সর্বনাশ হবে মা। কুমুদিনী আরও কিছু জানতে চাইছিল, কিন্তু সে কথা আর তার শাশুড়ি তাকে বলল না। তার বদলে কুমুদিনীকে কাজে মন দিতে বলল। বিনয় সকালে উঠেই কোথায় একটা বেরিয়ে গিয়েছিল। সে ফিরল সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর। আবার যখন রাতের দিকে বিনয়কে একা পেল কুমুদিনী, তখন আবার বিনয় একা পেয়ে কুমুদিনীকে জড়িয়ে ধরে বিছানায় টেনে নিয়ে গেল। কুমুদিনীর মাথায় হাত বুলাতে বুলাতে তার কপালে একটা চুমু খেয়ে যখন ঠোঁটের কাছে আসবে, ঠিক তখনই কুমুদিনী বলল, আচ্ছা, আমরা যে শহরে চলে যাব সে কথা তুমি আমায় বলনি কেন? বিনয় কুমুদিনীর ঠোঁটে ঠোঁট রাখে, তারপর তার বুকের মাঝখানে কাপড়ের উপর দিয়ে নিজের মুখটা ঘষতে ঘষতে বলে, কেন বলিনি তার কারণ? আসলে আমি ভেবেছিলাম মা তোমার সঙ্গে কথা বলবে। তাছাড়া পরে যখন আমাদের সন্তানের কথা ভাবা হবে, তখন আমরা শহরে চলে যাব। এটাই তো আমি বুঝতে পারছি না, কেন? মানে এই গ্রামে যদি আমার সন্তান হয় তো তাহলে আপত্তিটা কোথায়? ওসব ব্যাপারে আমি সত্যি তেমন কিছু জানি না, বিশ্বাস করো। কি যেন একটা আছে গ্রামে, তার জন্যই মা ওটা আমায় প্রথমে বারণ করেছিল, আমারই তোমায় বলা হয়নি। আসলে আমি চেয়েছিলাম একটু সময় নিতে, তারপর না হয়। কুমুদিনীও আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা আটকে গেল। ততক্ষণে বিনয় তার শরীরের উপর যেন ঝাঁপিয়ে পড়েছে, ঠিক আগের রাতের মতোই। তার শরীরের কাপড় আস্তে আস্তে খুলতে লাগলো সে। আবার আগের মতোই কুমুদিনীও প্রেমের সাগরে ভেসে গেল। আগের কথা আর কোনো কিছুই তার মনে রইল না। সময় নিজের মতোই বয়ে যায়। আসলে সময় কারো অপেক্ষায় থাকে না। কুমুদিনী ও বিনয়
নিজেদের সুখের সংসার প্রথম কয়েকটা দিন ভালোভাবেই কাটাতে লাগলো। তারপর আবার বিনয় ফিরে গেল নিজের কাজে শহরে। সেখানে বাড়ির ব্যবস্থা করে একেবারে এখানে ফিরে আসবে। আর তার বাবা মা বউ সকলকে নিয়ে থাকতে হলে একটা বড় সড়ো বাড়ি প্রয়োজন। তাই বাড়ি ফিরতে বেশ খানিকটা সময়ও লাগবে। প্রায় মাসখানেক কেটে গেল এর মাঝে। একবার বিনয় ফিরে এসেছিল বাড়িতে, আর যেদিন ফিরে এসেছিল সেদিন রাতে আবার কুমুদিনীকে কাছে পেয়ে এতদিন না পাওয়া ভালোবাসা সমস্তটুকু যেন উজাড় করে দিয়েছিল। মনে হচ্ছিল ফুলশয্যার রাতেও বোধহয় এভাবে বিনয় তাকে ভালোবাসেনি। ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে যেতে কখন যে কি হয়েছিল তা সে কিছুই জানে না। দেখতে দেখতে মাসখানেক কেটে যায়। একদিন কুমুদিনী তার শাশুড়ির সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নার কাজে সাহায্য করছে। এমন সময় তার পেটের ভেতরটা কেমন যেন করে ওঠে। মনে হয় যেন পেট থেকে কিছু একটা গলা বেয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মুখের সামনে হাত চেপে ধরতেই বুঝতে পারে বমি আসছে। তড়িঘড়ি সে দৌড়ে যায় বাইরের দিকে। ঘরে ঢুকতে কিন্তু দেখতে পায় তার শাশুড়ির রক্ত চক্ষুতে যেন তার দিকে তাকিয়ে রয়েছে। বলছে, বৌমা, বৌমা, এ কি করেছো তুমি? হ্যাঁ, তোমায় আমি বলেছিলাম না এই গ্রামে একদম তুমি সন্তান নেওয়ার কথা ভাববে না। কয়েকদিন ধরে সত্যিই কুমুদিনীর শরীরটা ভালো যাচ্ছে না। আজ বমি হওয়ায় তার গোটা শরীর কেমন যেন ঝিমিয়ে পড়েছিল। শাশুড়ির এমন কথা সে আর সহ্য করতে পারল না। সেও একটু ঝাঁজের সঙ্গেই বলে উঠল, কি হয়েছে বলো তো? কি হয়েছে? কি হয়েছে তোমার? প্রথম থেকে একটা ব্যাপার বারবার তোমরা আমায় বলে যাচ্ছ, একটা কথাই শুনিয়ে যাচ্ছ। যদি কিছু হয়ে যায় তাতে তো আমার একার দোষ নেই। আর তাছাড়া সন্তান তো একদিন না একদিন হবেই, তাই গ্রামে হোক কিংবা শহরে হোক, তাতে তাতে কি এসে যায়? কুমুদিনীর গলার স্বর শুনে তার শাশুড়ি কেমন যেন চুপ করে এক দৃষ্টিতে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে তার দিকে। তারপর তখন আর কিছু বলে না। রান্না বান্না সেরে দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর কুমুদিনী যখন নিজের ঘরে বিছানার কাছে বসে রয়েছে তখন তার শাশুড়ি ঘরে আসে। কুমুদিনীর রাগটা কমে গিয়েছিল। সে মনে মনে ভাবছিল তখন ওভাবে কথা বলাটা তার উচিত হয়নি। সে কিছু বলার আগেই তার শাশুড়ি মা এগিয়ে এসে বলল, জানি জানি মা, আমার উপর তুই রাগ করেছিস, কিন্তু আমি যে তোকে নিজের মেয়ের মতোই ভাবি রে মা। তাই তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। অনেক অনেক বড় ভুল করে ফেলেছিস তুই, অনেক বড়। এইবার কিন্তু কুমুদিনী কি যেন একটা সন্দেহ করে। প্রথম দিন থেকেই একটা ব্যাপার ছাড়া অন্য কোনো কিছুতে তার শাশুড়ি তাকে আটকায়নি। কুমুদিনীর ইচ্ছে না হলে সে রান্না বান্না করতো না। শাশুড়ি নিজের হাতে রান্না করত। নিজের বাড়িতে সে মায়ের কাছে যে আদর পেয়েছে তেমনটা না হলেও তার চেয়ে কিছু কম আদর যত্ন শাশুড়ি তাকে করতো না। বিনয়ের অভাব তাকে কখনোই বুঝতে দিত না তার শাশুড়ি, কিন্তু সে আজ তার উপর রাগ করেছিল। এখন শান্ত গলায় তার কাছে এসে বসতেই তার চোখে জল এসে গেল। আমার আমার ভুল হয়েছে মা, তোমার সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু যে আসছে তাকে তুই বাঁচাতে পারবি না মা, আর নিজেকেও তুই বাঁচাতে পারবি বলে আমার মনে হয় না। কুমুদিনী অবাক চোখে তাকিয়ে থাকে তার শাশুড়ির দিকে। তারপর বলে, কেন মা, কেন তুমি এমন কথা বলছো মা? হ্যাঁ? শাশুড়ির চোখে ভয় দেখা দেয়, যেন মনে হয় তার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁটে সে বলে, যেদিন যেদিন এ গ্রামে কোনো মেয়ে অন্তঃসত্ত্বা হয় তখনই তার নজর পড়ে মেয়েটির ওপর, আর তারপর ঠিক সন্তান হওয়ার সময় সে এসে দুজনকে নিয়ে চলে যায়। তোকেও ছাড়বে না রে, তোকেও ছাড়বে না। তোকে আমাদের চোখের সামনে মেরে রেখে যাবে, আর তোর সন্তানটাকে নিয়ে চলে যাবে। কিন্তু কে নিয়ে যাবে মা? মানে এই কাজ কে করবে? আর এমন কাজ কেউ করতেই বা যাবে কেন? ওর নাম কুসুম। ওর কথা জানতে গেলে তোকে অনেক অনেক বছর আগের একটা গল্প শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বস বস আমার কাছে বস, আমি বলছি। তো আজ থেকে প্রায়
20 বছর আগে এই গ্রামে কুসুম নামের একটি মেয়ে ছিল। কুসুম যেমন চঞ্চল তেমনই উচ্ছৃঙ্খল, তবে মনের দিক থেকে কুসুম বেশ ভালো ছিল। তখন সবে তার যৌবন এসেছে। গ্রামের শেষের দিকে একটা কারখানায় কাজ করতে আসা একটা ছেলের সঙ্গে কুসুমের একটা সম্পর্ক গড়ে ওঠে। কারখানায় কাজ করা ছেলেটি কারখানার বাইরে বস্তিতেই থাকতো। তার বাড়ি ছিল অনেক দূরের কোনো এক গ্রামে। কুসুমের সাথে তার কি করে যে সম্পর্ক তৈরি হয়েছিল সে কথা জানা না গেলেও গ্রামের কেউ কেউ তাদের মাঝে মাঝে দেখতে পেত ওই কারখানা থেকে দূরে একটা মাঠের কাছে একটা বড় দিঘির পাড়ে। কুসুমের বাড়ির লোকেরা এই সমস্ত ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। একেতেই ছেলেটাকে তাদের পছন্দ ছিল না, তার উপর বস্তিপাড়ায় আরও কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সঙ্গে সে মেলামেশা করত। তাছাড়া এত দূরের কোনো একটা ছেলে যার সম্পর্কে কোনো কিছুই জানা নেই কওয়া নেই, তার সঙ্গে কুসুমের সম্পর্ক তারা একেবারে মেনে নিতে পারছিলেন না। কিন্তু কুসুম ছিল যেমন উচ্ছৃঙ্খল তেমনি একটা শক্ত ধাতের মেয়ে। তাকে সোজাসুজি আটকাতে গেলে সে কিছু একটা করেই ফেলতে পারে, এটা সকলেই জানত। তাই তাকে তারা কিছু বলতেও বেশ ভয় পেত। একদিন কুসুম আর সেই ছেলেটি কারখানার পেছনের দিঘির ধারে দেখা করল। আচ্ছা, তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না তো? তুমি সবসময় আমার কাছেই থাকবে তো? জানো তো আমার মা না সবসময় বলে তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে। তুমি তো আমায় বিশ্বাস করো, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। আর যদি প্রমাণ না হয় তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু কিন্তু আমার বাড়ির লোকেরা যে আমার সঙ্গে তোমার বিয়ে দিতে চায় না। তবে আমি তোমায় ছাড়া অন্য কাউকে আর বিয়ে করবো না। আমি ঠিক বাড়িতে রাজি করবো, তুমি দেখো। যুবকের মুখ কেমন যেন ম্লান হয়ে আছে দেখে কুসুম বলে, কি হলো, তুমি চিন্তা করছো কেন? আমি ঠিক রাজি করাবো, তুমি শুধু দেখোই না। আর যদি ওরা রাজি না হয়, যদি সত্যি সত্যি তোমায় ছেড়ে আমার থাকতে হয়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। কথাটা বলে যুবক কুসুমকে জড়িয়ে ধরে। কুসুমও যুবককে জড়িয়ে ধরে, আর তারপর একে অপরের শরীরের ঘ্রাণ নিতে নিতে যেন দুজন কোনো একটা ঘড়ি আটকে যায়। যুবক কুসুমের দুটি ঠোঁটের মাঝে ডুবে যেতে শুরু করে। কুসুমও সাড়া দিতে শুরু করে। দেখতে দেখতে কুসুমের গোটা শরীর জুড়ে ওই যুবকের ঠোঁট যেন খেলা করতে থাকে। দিঘির পাড়ে এদিকটায় গ্রামের লোকেরা কিংবা কারখানার লোকেরা খুব একটা আসে না, তাই এখানেই তারা দেখা করত। একসময় কুসুম বলে, আর নয়, বাবা বাড়ি ফিরে আসার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে ফিরতে হবে বাড়িতে। আমি তোমায় ভালোবাসতে চাই কুসুম, আরো ভালোবাসতে চাই। কুসুম কিন্তু আর দাঁড়ায় না, তাড়াহুড়ো করে যুবককে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে কুসুম যুবকের ব্যাপারটা জানায়, কিন্তু বাড়ির লোক তো কিছুতেই রাজি হয় না। যুবকও এদিকে কুসুমকে বিয়ে করার জন্য যেন উঠে পড়ে লাগে। যুবক জানায় একবার বিয়ে হয়ে গেলে তারপর তার বাড়ির লোকেরা নিশ্চয়ই তাদের মেনে নেবে। সেদিন ছিল ঝড় জলের রাত, অনভিশপ্ত রাত, বোধহয় কোনো গ্রামে খুব কমই আসে। এই গ্রামে সেই রাত এসেছিল। সেদিন সন্ধ্যের দিকে যুবক কুসুমকে রাজি করায়, তারপর পাশের গ্রামের এক মন্দিরে গিয়ে বিয়ে করে ফিরে আসে বস্তিতে, তার নিজের ঘরে। কুসুমও মনে মনে ভাবে বিয়ে যখন হয়েছে তাহলে বাড়ির লোকেরা নিশ্চয়ই তাদের মেনে নেবে। সেদিন রাতে সে আর বাড়ি ফেরে না, যুবকের বস্তির ঘরেই সে সারা রাতটা কাটায়। সেদিন ছিল তাদের ফুলসজ্জার রাত। কুসুম বিছানার একপাশে চুপ করে বসেছিল, একটু ভয় ও একটু চিন্তা। হ্যাঁ, একটু ভয় আর একটু চিন্তা ছিল তার মনে। কিন্তু যুবক যেন কুসুমকে বিয়ে করাতে সমস্তটুকু জয় করতে পেরেছিল। কুসুমের ঠোঁটে ঠোঁট রেখে সে তাকে শুইয়ে দেয় আস্তে আস্তে। তারপর বিছানায় শুয়ে কুসুমের ঠোঁট থেকে আস্তে আস্তে নেমে আসে তার গলায়। কুসুমের গায়ে জড়িয়ে থাকা লাল টুকটুকে শাড়িটা খুলে ফেলে দেয়। তারপর
তারপর তার বুকের মাঝখানে উন্মুক্ত দুই স্তনের মাঝে নিজের গরম নিঃশ্বাস ফেলতে থাকে। কুসুম কুসুম ধীরে ধীরে উত্তেজিত হয়। যুবক নিজের শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলে। সেই বস্তির ভাঙাচোরা ঘরে দুই যুবক যুবতী মেতে ওঠে এক আদিম খেলায়। যুবক যুবক কুসুম শরীরের উপরে শুয়ে থাকে, প্রবল আদরে ভরিয়ে দিতে থাকে ওকে। কুসুম কুসুমের আগে কখনোই এভাবে কোনো পুরুষের স্পর্শ পায়নি। গ্রামের দু একজন যুবকের সঙ্গে সে প্রেম করেছে বটে, কিন্তু চুম্বনের যে বেশি কিছুই আর হয়নি তাদের সাথে। তাই আজ আজ প্রথমবারের মতো নিজের নিরাবরণ শরীরে এমনভাবে কোনো এক যুবকের স্পর্শ পেয়ে তার গোটা শরীর যেন দ্রুত উষ্ণ হয়ে উঠতে শুরু করে। নিঃশ্বাস হয়ে যায় তীব্র, ঘরের বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে আসে। যুবক কুসুমের শরীরে উঠে তার দুই পায়ের মাঝে নিজের পুরুষ আস্তে আস্তে প্রবেশ করিয়ে দেয়, আর তাতেই কুসুম যেন প্রবল বেদনা অনুভব করে। কুসুমের মুখের উপর নিজের দুটো ঠোঁট রেখে আর কুসুমের দুটো হাত বিছানার সাথে চেপে ধরে রাখে যুবক। তারপর প্রবল উত্তেজনার সাথে তার সাথে সব করতে থাকে। কুসুম বুঝতে পারে দাঁড়িতে প্রবল বেদনা হচ্ছে, তার চোখ বেয়ে নেমে আসে জল, কিন্তু কিছুই করার থাকে না তার। তবে একটু পরেই কিন্তু দেখতে দেখতে সমস্তটাই যেন তার কাছে সহনীয় হয়ে ওঠে। গোটা রাতের প্রায় অর্ধেকটা দুই যুবক যুবতী মিলে লীলায় কাটিয়ে দেয়। কুসুমও বুঝতে পারে তার শরীরের এত যৌবন বোধহয় এই আজকের দিনের জন্যই সে সংরক্ষণ করে রেখেছিল। শেষ রাতের দিকে কুসুম ঘুমিয়ে পড়ে, কিন্তু যুবক ঘুমায় না। বেশ কিছুক্ষণ কুসুমের পাশে বসে তার নিরাবরণ শরীরের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে থাকে সে। কুসুমের শরীরের উপর একটা পাতলা চাদর রাখা। চাদরটা সরিয়ে কুসুমের ঠিক পেটের উপর একবার হাত বোলায়, তারপর আবার চাদর ঢেকে দেয় তার শরীরে। একভাবে এতক্ষণ কথাগুলো শুনে চলেছিল কুমুদিনী। এবার অবাক বিস্ময়ে প্রশ্ন করে, তারপর? শাশুড়ি মা কিন্তু এই সমস্ত কথা বিস্তারিতভাবে কুমুদিনীকে বলেনি, যতটা প্রয়োজন ততটাই বলেছিল। তাছাড়া এসব কথা কুমুদিনীকে তো আর বলা যায় না। তাই বিয়ের কথা এবং সেই রাতে তাদের একত্র হওয়ার কথাই শাশুড়ি তাকে বলেছিল। কুমুদিনীর কথায় সে আবার বলল, তারপরেই তো আসল ব্যাপারটা শুরু হয়েছিল। দেখতে দেখতে দিন কেটে যায়। এর মধ্যে কুসুম দু একবার তার বাড়িতে গিয়েছিল। বাড়ির লোকেদের সঙ্গে তার ঝগড়াঝাটি একেবারে চরমে ওঠে। সে তখন জানায় যে সে বিয়ে করেছে, তাই সে ওখান থেকে আসবে না। তখন তার বাড়ির লোকেরা তাকে বলে ওই ছেলের কাছ থেকে চলে আসতে চিরদিনের মতো। তারা আবার তার নতুন করে বিয়ে দেবে। তারা এও বলে যে ওই ছেলে তার জন্য নয়। কিন্তু কুসুম ভেবেছিল একবার যদি তাদের সন্তান হয় তাহলে বাড়ির লোকেরা তাকে নিশ্চয়ই মেনে নেবে। আর সেই আশায় আশায় সে দিন কাটাতে থাকে। বস্তির সেই ঘরে তার সংসার। যুবক কিন্তু কুসুমকে বেশ ভালোবাসত। কুসুমের তাই কখনোই অন্য কিছু মনে হয়নি। দেখতে দেখতে চলে আসে সেই দিনটা, যেদিন কুসুমের প্রসব বেদনা ওঠে। গ্রামে এক দাইকে দিয়ে যুবক কুসুমের প্রসব করায়। কুসুমের এক মেয়ে হয়। তার সেই মেয়ের হাতে ছিল একটা কালো জরুর। সেই রাতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়। অমন ঝড় বৃষ্টি খুব কমই দেখা যায়, অন্ততপক্ষে সেই সময়। ঝড় বৃষ্টির সেই গভীর রাত কালো মেঘে চারপাশটাকে অন্ধকার করে রেখেছে। প্রবল বর্ষণে কয়েক হাত দূরের কোনো কিচ্ছু দেখা যায় না। ওখানে কেউ ঘর থেকে বাইরে বেরোয় না। কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় কোথাও নেই। সেই দিন কারখানা থেকে ফিরে এসে সমস্ত কিছু দেখে যুবক কিন্তু বেশ খুশি হয়। সে একবার বাইরে যায় তার কারখানার সঙ্গীদের সংবাদটা জানাবে বলে। তার আগে নিজের মেয়েকে সে কোলে তুলে একবার আদর করেছিল। এদিকে কুসুম, সে তো প্রসব করার পরে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তাই মেয়েকে পাশে রেখেই সে ঘুমিয়ে পড়েছিল।
অনেক রাত্রের দিকে হঠাৎ করে দরজার উপর ধড়াম ধড়াম করে ধাক্কার শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করে কুসুম। দরজাটা সে ভেজিয়ে রেখেছিল। দরজা খুলে যেতে যুবক তাড়াতাড়ি করে ঘরে এসে ঢোকে। প্রবল বৃষ্টিতে সে একেবারে ভিজে গিয়েছে, গোটা শরীর বেয়ে তার জল পড়ছে। এমন অবস্থা দেখে কুসুম তো অবাক হয়ে যায়, বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? আমাদের বড় বিপদ, ওরা আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না, ওরা আমাদেরকে মেরে ফেলবে। যুবকের চোখ মুখ বিধ্বস্ত, পাগলের মতো দুহাত নাড়িয়ে নাড়িয়ে এই কথা বলে চলেছে সে। এবার কুসুমও কেমন যেন ভয় পেয়ে যায়, বলে, আমাদের আমাদের মেয়েকে কিন্তু কিন্তু কে মেরে ফেলবে? আর কেন? মেরে ফেলবে। আমি ভেবেছিলাম তোমার বাড়ির লোকেরা তোমার বিয়ে হওয়ার কথাটা শুনলে হয়তো খুব খুশি হবে। তোমার কষ্ট হচ্ছে কুসুম, কষ্ট হচ্ছে, এই নাও জল খাও। সেই যুবক জল এগিয়ে দেয় কুসুমের দিকে। কথাগুলো শুনতে শুনতে কুসুমের সত্যিই বেশ কষ্ট হয়েছিল। তাই ঠক ঠক করে খানিকটা জল খেয়ে সে আবারও তাকায় যুবকের মুখের দিকে। কুসুমের চোখ বেয়ে জল নামছে তখন। আমি সব ভেবে রেখেছি, সব ব্যবস্থা করে রেখেছি। তুমি একটা কাজ করো, তুমি আর তোমার শরীরটাও তো ঠিক নেই, তুমি একটু বসো। আমি প্রথমে আমাদের মেয়েটাকে ওই বাইরে গাড়ির ব্যবস্থা করেছি, সেখানে রেখে আসি, তারপর এসে তোমায় নিয়ে যাচ্ছি। বাইরে এই প্রবল বৃষ্টির মধ্যে তোমাদের দুজনকে একসাথে নিয়ে যেতে পারবো না, বুঝলে? শোনো, আমরা আজই এখান থেকে শহরে চলে যাবো। আমি তো ভেবেছিলাম বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসছে। যুবক এবার একটু রাগী গলাতেই বলে, খবর পেয়েছি তোমার বাবা আজ রাতেই আমাদের মেয়েকে মারার জন্য লোক পাঠাবে। তারা আমাদের কাউকে ছাড়বে না। বিশ্বাস করো, আমি কারো কখনো কোনো ক্ষতি চাই না। তুমি চলো আমার সঙ্গে। যুবক এগিয়ে এসে মেয়েটিকে তুলে নেয়। মেয়েটি তখন প্রবলভাবে কাঁদছে। কুসুম বলে, তুমি তাহলে যাও, এটাকে আগে রেখে এসো, তারপরে আমি নিয়ে যাও। তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এতটা বলে কুমুদিনীর শাশুড়ি চুপ করে বিহবল চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে। কুমুদিনী এতক্ষণে তার কোলের উপর মাথা রেখেছে, ঠিক যেন তার মায়ের মতোই। তার মাথায় হাত বোলাতে বোলাতে শাশুড়ি একটু থেমে বলে, আর ফেরেনি সেই যুবক, আর ফেরেনি। কুসুম ওই ঘরের বিছানাতেই মরে পড়েছিল। এসব কথা তুমি কি করে জানলে? আর গ্রামের লোকেরাই বা এসব কথা কি করে জানলো? সেদিন রাতে ওই যুবক যখন মেয়েটাকে নিয়ে চলে যায়, তখন তার সঙ্গে একজনের দেখা হয়েছিল। ওই বস্তিতেই সে থাকতো। সেই বলেছিল মেয়েটিকে নিয়ে এক্ষুনি আবার সে ফিরে আসবে, গাড়ির ব্যবস্থা করতে গেছে সে। কিন্তু সে যখন ফিরে এসে কুসুমকে মৃত অবস্থায় দেখতে পায়, তখন সে সবটা বুঝতে পারে। কুসুমের মুখ থেকে বেরিয়ে এসেছিল সাদা ফেনা। যে জল সে খেতে দিয়েছিল কুসুমকে, সে জলের মধ্যে ছিল বিষ। কুমুদিনী আর শুয়ে থাকতে পারে না, উঠে বসে, তারপর বলে, কিন্তু তার সঙ্গে আমাদের এই গ্রামে কারোর সন্তান না হওয়ার সম্পর্কটা ঠিক কি মা? এখনো বুঝতে পারিসনি তুই? এখনো বুঝতে পারিসনি? তারপর থেকে কুমুদিনীর আত্মা এই গ্রামেই থাকে। ওই যে বস্তির ঘরে সে মরেছিল, সেই ঘরে ওই দিঘির পাড়ে এবং কারখানার আশেপাশের ওই জঙ্গলে সে ঘুরে বেড়ায়। এই গ্রামে যখন কেউ সন্তান সম্ভবা হয়, তখন তার উপর তার নজর পড়ে। সে নজর রাখে তার উপর সারাক্ষণ, তাকে কিছুতেই গ্রাম থেকে যেতে দেয় না। তারপর যখন তার সন্তান হয়, তখন সে আসে, প্রথমে মাকে মারে, তারপরে সন্তানটাকে নিয়ে যায়। তোকে মনে হয় আর আমরা বাঁচাতে পারবো না, আর বাঁচাতে পারবো না। এইবার কুমুদিনী কেমন যেন ভয় পায়। এতটা মিথ্যে কথা তাকে তার শাশুড়ি মা বলবে কেন? আর সে কথা বলেই বা লাভ কি? কুমুদিনী বলে, এখান থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই মা?
আছে, নিশ্চয়ই আছে। আমি আমার বউ আর বাচ্চাকে বাঁচাবো। তোমাদের ভয় আমি এখানে থাকবো না। কিন্তু এবার তো কিছুতেই কিছু করতে পারবি না বাবা। এর আগেও যারা এখান থেকে সন্তান সম্ভব অবস্থায় পালাতে চেয়েছিল তারা তো কেউই পালাতে পারেনি বল। আমি পারবো, আমি আমার বউকে বাঁচাবো। কুমুদিনী, তৈরি হয় না, আজই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজ আমরা এখান থেকে শহরে চলে যাব। সেদিন সন্ধ্যার দিকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছাবার আগেই প্রচণ্ড শরীর খারাপ হতে থাকে। কুমুদিনীকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়, তার সাথে বিনয়কেও। প্রথমে সে ব্যাপারটা কাকতালীয় বলে মনে করেছিল, কিন্তু যতবার সে দিনের বেলা কিংবা রাতের বেলা যে কোনো সময় সেখান থেকে শহরে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, ততবারই কোনো না কোনো বাধা পড়ে। তাই একসময় কুমুদিনী বলে, আমি বুঝতে পেরেছি, ও আমায় কিছুতেই যেতে দেবে না, এখান থেকে কিছুতেই যেতে দেবে না। তুমি এই সমস্ত কথা বিশ্বাস করো? তুমি যে এই সমস্ত কথা বিশ্বাস করবে সেটা আমি ভাবতে পারি। আমিও তো এসব মানতে পারছিলাম না, কিন্তু এখন তো দেখছি এমনটাই হচ্ছে। প্রতিদিন রাতে কেউ যেন আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকে। আমি 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 কাল রাতে তাকে দেখতে পেয়েছি, জানো তো, স্পষ্ট দেখতে পেয়েছি। তুমি কাউকে দেখো না, এই সময়টা এরকম মনে হয় যখন একান্তই তোমার যাওয়া হবে না, তুমি এখানে থাকো। তবে আমার আর বেশি দিন থাকা হবে না। তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি খুঁজে তোমায় নিয়ে যাওয়ার। বিনয় সেই যে চলে গেল, পরপর 3 মাস আর আসতে পারল না। কাজের চাপ এবং বিভিন্ন কারণে তার আশা হলো না। যখনই সে বাড়িতে ফিরবে ভাবে, তখনই শরীর অসুস্থ হয়ে পড়ে। এদিকে কুমুদিনীরও ভয় বাড়তে লাগলো। ধীরে ধীরে সে বুঝতে পারল তার শরীরে আরও একটা শরীর আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। গ্রামের শেষের এক স্বাস্থ্যকেন্দ্রে শাশুড়ি কুমুদিনীকে নিয়ে গিয়ে দেখিয়ে আসে কয়েকবার, কিন্তু কুমুদিনী স্পষ্ট বুঝতে পারে তার ঘরে রাতের বেলা কেউ একটা আসে, কেউ একটা তার বিছানার মাথার কাছে দাঁড়িয়ে কি একটা যেন দেখার চেষ্টা করে, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। তাই কুমুদিনী ব্যাপারটা নিয়ে এখনই কাউকে বলতে চায় না, বললে আবার সবাই ভয় পাবে। দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়, আর এসে উপস্থিত হয় কুমুদিনীর প্রসবের দিন। সেদিন বিনয়ের নিজেই গ্রাম থেকে চলে এসেছিল। কুমুদিনীর শাশুড়ি, তার শ্বশুর, এমনকি কুমুদিনীর মা তার গ্রাম থেকে এসেছিল। দাইমা ঘরের ভেতরে, বাকিরা সকলে ঘরের বন্ধ দরজার বাইরে। বিনয় ঘরের বাইরে বারান্দার কাছে উত্তেজিত হয়ে পায়চারি মারছে। এতদিন ধরে সে কোনো কথায় বিশ্বাস করেনি, কিন্তু এবার অন্তিম মুহূর্তে এসে তার বারবার মনে হচ্ছে কারো যেন কোনো ক্ষতি না হয়। বাইরে তখন প্রবল হাওয়া বইছে, সেই হাওয়াতে বাইরে থেকে যেন ধুলো উড়ে আসে ভিতরে। আকাশের অবস্থা ভালো নয়, কালো মেঘে ঢেকে গেছে চারপাশটা। কুমুদিনীর মা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, আকাশের অবস্থাটা ভালো নয়, মেয়েটার কপালটাই খারাপ। এমন একটা দিনে তার সন্তান হতে চলেছে। ভালো খারাপ যদি একটা কিছু হয়ে যায়, টুকা টুকা আমার মেয়েটাকে একটু দেখো, মা গো মা। ভালোই হলে সন্তানটা হয়ে গেলে শহরের যে কোনো একটা ঘরে তোরা এখন যে কোনোভাবে একটা কিছু ব্যবস্থা করে থাকে, তারপরে না হয় আমরা যাবো ঘর। বিনয়ের মাথায় কিন্তু এই সমস্ত কথা আসছিল না। তার মাথায় আসছিল কুমুদিনীর কথা, কুমুদিনীর সন্তানের কথা। দুজনের কথাই ভাবছিল সে। একটা বাচ্চা গলার কান্না শুনে বিনয়ের বুকের ভেতরটা ধপ করে ওঠে। দাইমা দরজা খুলে দেয়। তার মুখে যেন হাসি নেই, কেমন যেন ভয় পাওয়া গলায় সে বলল, বলে বিয়ে হয়েছে, তাড়াতাড়ি তোমরা ঘরে এসো। বিনয় ঘরে ঢুকে যেতেই বুঝতে পারে কুমুদিনীর বিছানার এক পাশে কে যেন হাঁটুন্ডে বসে রয়েছে। ঘরের ভেতরে এতক্ষণ হ্যারিকেনের আলো জ্বলছিল, এখন সেই আলোটা নিভে গেছে। জানলাটা কখন যেন খুলে গেছে। খোলা জানলা দিয়ে
ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে এসে ঢুকছে। তবে ঘরের ভেতরটা কেমন যেন একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে গেছে। ও মাগো, ও মাগো, ওটা কে? ও ও ঘরে ঢুকলো কি করে? ঠিক তখনই কুমুদিনীর বিছানার পাশ থেকে একটা অদ্ভুত গলায় কে যেন হেসে ওঠে। তুমি যেই হও না কেন, আমি তোমায় ভয় পাই। আমার বউয়ের কাছ থেকে তুমি সরে যাও, সরে যাও। আমার সন্তানের কোনো ক্ষতি তুমি করবে না। কথাটা বলে বিনয় দুপা এগিয়ে গিয়েছিল সামনের দিকে। আর ঠিক তখনই কুমুদিনীর বিছানার পাশে বসে থাকা সেই মূর্তিটা আধো অন্ধকারের মধ্যে যেন উঠে দাঁড়ায়। আর তাতেই বিনয় ছিটকে গিয়ে পড়ে ঘরের দেওয়ালের কাছে। মুখের ওপর ধরাম করে দরজাটা বন্ধ হয়ে যায়। ওরা সকলেই ততক্ষণে ঘরের ভিতরে এসে ঢুকেছে। বিনয়ের মা ও কুমুদিনীর মা। কুসুম, 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 আমার বৌমাটাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে আমার বৌমাটাকে। আমার বৌমার কোনো ক্ষতি করিস না কুসুম, আমার নাতির কোনো ক্ষতি করিস না। বিনয় ধাক্কা খেয়ে দেয়ালের ওপর পড়েছিল। তাকে তার মা ততক্ষণে তুলে ধরেছে। বিনয় আবার বলল, ও সন্তান তোমার নয়, ও সন্তান আমার সন্তান। ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধে ভরে উঠেছে। ততক্ষণে কুমুদিনীর মা কোনো রকমে ঘরের একপাশে থাকা হ্যারিকেনটা আবার নতুন করে জ্বালিয়েছে। আর সেই আলোতে বিছানার পাশে ভয়ঙ্কর মূর্তিটাকে দেখা গেল। কালো কুচকুচে একটা মূর্তি। তার মাথার লম্বা চুল এলোমেলোভাবে কোমরের কাছ পর্যন্ত গিয়েছে। তার পরনে একটা ছেঁড়া শাড়ি। তার চোখ দুটো যেন আরো কালো কুচকুচে, অদ্ভুত। তার চোখের মধ্যে কোনো সাদা ভাব নেই। অদ্ভুতভাবে সে তাকিয়ে দেখল ঘরের ভেতরে সকলকে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল কুমুদিনীর পাশে সেই বাচ্চাটার দিকে। বাচ্চাটা তখন অদ্ভুতভাবে মাঝে মাঝে কাঁদছে, আবার চুপ করেও যাচ্ছে। কুমুদিনী বোধ হয় ক্লান্ত হয়ে পড়েছিল। এবার কী কারণে যেন তার ঘুমটা ভাঙল। মূর্তিকে দেখে ভয় পেয়ে গেল সে, কিন্তু চিৎকার করার মতো শক্তি তার ছিল না। তুমি কে? তুমি এখানে কেন? চলে যাও, এখান থেকে চলে যাও। ও তুমি তাহলে সেই কুসুম? আমি এখান থেকে কোথাও যাব না। আমি আমার মেয়েকে তোকে নিয়ে যেতে দেব না। কুমুদিনী কোনো রকমে বিছানা থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু তখনই সেই বিভৎস মূর্তিটার লম্বা নখওয়ালা হাত চেপে ধরল তার গলা। বিনয় উঠে আসতে চায়, কিন্তু সেই মুহূর্তে একটা হাত তুলতে বিনয় আবার ছিটকে যায় ঘরের দেওয়ালের দিকে। বিনয়ের মা, কুমুদিনীর মা দুজনেই কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। কুমুদিনীর শরীর এমনিতেই ক্লান্ত। এবার সে আরও দুর্বলতা অনুভব করে। চাইলেও দুটো হাত তুলে সে মূর্তিকে বাধা দিতে পারে না। বাচ্চাটা কিন্তু আবার কেঁদে ওঠে, আর তাতেই সেই মূর্তি
কুমুদিনীর গলাটা ছেড়ে বাচ্চাটার দিকে তাকায়। ঘরের দরজা জানলাগুলো হঠাৎ করে অদ্ভুতভাবে খুলতে থাকে আর বন্ধ হতে থাকে। ওরা প্রবলভাবে ভয় পায়। বিনয় কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারে পায়ের কাছে প্রচণ্ড ব্যথা। বাইরে থেকে দাইমা আর বিনয়ের অসুস্থ বাবা ভয়ে আশেপাশের লোকেদের ডাকার জন্য বেরিয়ে যায়। কিন্তু সেই মূর্তি এবার বিছানার চারপাশে দুবার ঘোরে, তারপর আবার এগিয়ে এসে কুমুদিনীর চুলের মুঠি ধরে তাকে বিছানার উপর তুলে ধরে। কুমুদিনীর মা চিৎকার করে ওঠে, আমার মেয়েটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমাকে যদি মারতেই হয় তাহলে তাহলে আমায় মারো, কিন্তু কিন্তু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েটাকে। কথাটা বলে সেই মূর্তি কুমুদিনীর একটা হাত তুলে ধরে। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে যেন আলো এসে ঢোকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। কুমুদিনীর বিছানাটা যেখানে ছিল তার পেছনে একটা জায়গা ছিল। বিদ্যুতের আলোতে সেই বিভৎস মূর্তি কুমুদিনীর হাতের দিকে কি একটা দেখতে পেয়ে যেন থমকে যায়। সকলে ভেবেছিল এইবার শেষ। বিনয় চিৎকার করে উঠল। দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ছায়ামূর্তি এবার থেমে গিয়ে কুমুদিনীর দিকে তাকায়। তারপর বলে, কুমুদিনী বুঝেছিল তার জীবন শেষ, কিন্তু এবার এমন একটা কথায় সেও অবাক হয়ে আস্তে আস্তে বলে, আমি আমি কুমুদিনী, আমি মাধব রায়ের মেয়ে। ওই যে আমার মা। তারপর কুমুদিনীর মায়ের দিকে তাকিয়ে আগের মতোই অদ্ভুত গলায় বলে, এই কথায় ঘরের ভিতরে সকলেই কেমন যেন অবাক হয়। কুমুদিনীর মা কিন্তু অবাক হয় না। আস্তে আস্তে বলে, ও আমার মেয়ে নয়, ও আমার মেয়ে নয়, ও কার মেয়ে তা আমি জানি না, জানি না আমি। কি কথা বলছেন আপনি? ও আপনার মেয়ে নয়? কুমুদিনীর মা কাঁদতে কাঁদতে মাটির উপরে বসে পড়ে। সেই ভয়ঙ্কর মূর্তি আবার বিছানার একপাশে দাঁড়িয়ে কুমুদিনীর হাত দেখছে। কুমুদিনীর মা এবার বলল, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, ও আমার মেয়ে নয়। আমার স্বামীর সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমি বুঝতে পারি আমি কখনোই মা হতে পারবো না। আর সমস্যাটা আমারই। কিন্তু আমাদের সন্তানের খুব শখ ছিল। তারপর আমার স্বামী বাইরে কাজ করতে যায়, আর কয়েক মাস পরে সে আমার কাছে ফিরে এসে জানায় সে একটা বাচ্চার ব্যবস্থা করে ফেলেছে। বছর খানেকের মধ্যে সেই বাচ্চাটা আমরা নাকি পাবো। আমি তাকে এ ব্যাপারে অনেক প্রশ্ন করি, কিন্তু সে আমাকে কিচ্ছু বলে না। প্রায় 1 বছর পর একদিন সে একটা বাচ্চাকে নিয়ে আমার কাছে এসে পৌঁছয়। আমি বুঝতে পারি এই বাচ্চা 2-1 দিনের বেশি নয়। মায়ের পেট থেকে বেরিয়ে আসা সন্তানকে কোনোভাবে সে নিয়ে এসেছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। তাই ওই সন্তানকে পেয়ে আমি আর কোনো কিছু মনে রাখতে পারিনি, সব ভুলে গিয়েছিলাম। তাকে আমি বড় করেছি, আমার মেয়েও। আর সেই হলো এই কুমুদিনী। মা, তুমি কি কথা বলছো? আমি তোমার মেয়ে নই। তুই আমারই মেয়ে কুমু, তুই আমারই মেয়ে। আমি তোকে নিজের মেয়ের চেয়ে কম কিচ্ছু ভাবিনি রে। তোকে আমার নিজের মেয়ের চেয়ে কম ভালোবাসিনি। আমার পেটে তুই হসনি তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে কি তুই আমার মেয়ে নয়?
এই কথায় সকলেই কেমন যেন অবাক হয়। বিনয়ের মা বলে, তার মানে আজ থেকে 20 বছর আগের সেই তুমি, যে ঘটনাটার কথা আমরা শুনেছি, সেই মেয়ে কুমুদিনী। কথাটা বলে সেই মূর্তি ঘরের ভেতরে অদ্ভুতভাবে দুবার ঘোরে, যেন মনে হয় ঘরের ভেতরে একটা ঝড় উঠেছে। ঝড়ের ভেতর সমস্ত কিছু ওলট পালট হয়ে যেতে থাকে। ভয়ে সেই ঘর থেকে সকলে বাইরে বেরিয়ে যায়। বিনয় বাধ্য হয়ে বেরিয়ে আসে, কিন্তু তারপরই ঘরের দরজা জানলা সব বন্ধ হয়ে যায়। এই অদ্ভুত মূর্তির শরীরটা কুমুদিনীর চোখের সামনে যেন আবার এক সাধারণ মেয়ের মতো হয়ে আসে। কুমুদিনী অল্প আলোতে দেখতে পায় তার পাশে এসে দাঁড়িয়েছে একটা বছর 19-20 মেয়ে। টানা টানা দুটো চোখ, মাথায় লম্বা চুল, মুখে একটা মায়া ভাব, গায়ের রং শ্যামলা। সে কুমুদিনীর দিকে তাকিয়ে সামান্য হাসি মাখা গলায় বলে, সেই মেয়েটি কুমুদিনীর পাশে শুয়ে থাকা তার মেয়ের মাথার উপর একবার হাত রাখল। তারপর জানলার দিকে এগিয়ে যেতেই কুমুদিনীর মনে হলো সে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে বিনয় বাইরে চলে গেলেও দরজার উপর ধাক্কা দিচ্ছিল। হঠাৎ দরজা খুলে যেতেই সে দৌড়ে ঘরের ভেতরে এসে কুমুদিনীর পাশে ঝুঁকে পড়ে। কুমুদিনীর মুখে তখন সামান্য হাসি, তার চোখের কোল বেয়ে নেমে আসে জল। আমার আজ থেকে 2 মা, আমার মা আর আমার এই দ্বিতীয় মা। আমার দ্বিতীয় মা আমার মেয়েকে আশীর্বাদ করেছে। আজ থেকে আমি ওর নাম দিলাম কুসুম। বিনয়ের চোখে জল। সে এগিয়ে এসে মেয়েটাকে কোলে তুলে নেয়। এতক্ষণে বিনয়ের মা, কুমুদিনীর মা, এমনকি বাকি দুজনও ঘরের ভিতরে এসে ঢুকেছে। দাইমারে ডাকাডাকিতে গ্রামের লোকেরাও এসে পড়েছে। বিনয় বলে ওঠে, আজ থেকে আমার মেয়ের নাম কুসুম। কথাটা বলা মাত্রই মেয়েটা আর কাঁদছে না। তখন সে খিলখিলিয়ে হাসছে।